জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকেই দাবি আদায়ে স্লোগানে কাকরাইল এলাকা মুখর করে রাখেন শিক্ষার্থীরা। এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকবেন বলেও জানান তারা। শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান থেকে এক চুলও সরবেন না তারা। সরকার কঠোর হওয়ার চেষ্টা করলে তা রুখে দেওয়ারও ঘোষণা দেন তারা। এ সময় জুমার নামাজের পর গণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, সমাবেশে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? আন্দোলন ধারাবাহিকভাবে চলছে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি এখন কিন্তু একেবারে দুপুর এসে পৌঁছেছে। এই দুপুরবেলাতেও আমরা দেখছি যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখনও আসছেন দল বেঁধে এবং স্লোগান দিতে দিতে তারা আসছেন এবং এখানে জমায়েত হচ্ছেন। এবং নামাজের পরপরই এখানে গণ অনশনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই গণ অনশন পালন করার লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি পুরো জায়গাটিতে কিন্তু শিক্ষার্থী, ছাত্র, সাবেক শিক্ষার্থী, শিক্ষক সবাই এখানে জমায়েত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন তারা। তাদের যে 3 দফা দাবি এবং পরবর্তীতে আরও 1 দফা যুক্ত হয়েছে, যে শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিচার, সব কিছু মিলিয়েই এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সকালে শিক্ষক সমিতির পক্ষ থেকেও কিন্তু গণমাধ্যমে কথা বলা হয়েছে। তারা যেটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এই যে দাবি মেনে নেওয়ার কোনো ধরনের সুস্পষ্ট বার্তা কিন্তু আসেনি এবং কোনো ধরনের আশ্বাসও দেওয়া হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা তো রয়েছেনই, যারা চলমান শিক্ষার্থী রয়েছেন তারা রয়েছেন, এবং সাবেক শিক্ষার্থী যারা বিভিন্ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এখানে যোগ দিয়েছেন, তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই মুহূর্তে স্লোগানে মুখর অবস্থা এখানে বিরাজ করছে। সবাই কিন্তু তাদের যে দাবি, ন্যায্য দাবি, আবাসন ভাতা কিংবা তাদের যে বাজেট বরাদ্দ, সে বাজেটে কাটছাট না করেই বাজেট বরাদ্দর যে বিষয়টি রয়েছে সেগুলো দাবি মেনে নেওয়ার কিন্তু যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। এবং তারা এই দাবি জানিয়ে কিন্তু বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলে দলে আসছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগেও বেশ কয়েকটি তাদের যে নিজস্ব পরিবহন রয়েছে সেই পরিবহনে করে কিন্তু এখানে অনেকেই জমায়েত হচ্ছেন, কেউ হেঁটে হেঁটে আসছেন, যেভাবে পাচ্ছেন এখানে এসে জমায়েত হচ্ছেন। অর্থাৎ তৃতীয় দিনের মতো এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। এবং তারা যেটি বলছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকেই কিন্তু আবাসন সংকটে ভুগছে, বিভিন্ন বৈষম্যের শিকার, বাজেট বরাদ্দ কম কিংবা নানানভাবে তাদের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো নিরসনে এর অতীতের কোনো সরকার কিন্তু সেভাবে সেই দাবি দেওয়া পূরণ করেনি। এবং বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের যে চাওয়া বা তাদের যে দাবি সেগুলো তারা তুলে ধরছেন। এবং তারা এটিও বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় কিংবা ইউজিসির পক্ষ থেকে কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন দায়িত্বশীল, তারা যেন এসে তাদের সাথে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে একেবারে পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে, সুস্পষ্ট একটা বার্তা দেয়, একটা আশ্বাস দেয় দাবি মেনে নেয়ার, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এবং সেইটি না হওয়া পর্যন্ত এখানে তারা গণ অবস্থান কিংবা যে বিক্ষোভ, তাদের সমাবেশ যাই বলে না কেন, সেটি চলমান রাখবেন বলে তারা জানিয়েছেন। এবং নামাজের পর এখানে গণ অনশন কর্মসূচি হবে, এটি এখন পর্যন্ত আমার কাছে থাকা এখান থেকে সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থী। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম ঢাবির সাধারণ শিক্ষার্থীদের। হয়েছে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। জড়িতদের গ্রেফতারের বিষয়ে কি বলছে পুলিশ?
সোনাল যেমনটি বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম তার যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটির প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন, সাম্যের যারা সহপাঠী রয়েছেন, তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন, যেটি কিছুক্ষণ আগেই শেষ হলো। এবং তারা কর্মসূচির অংশ হিসেবে রাজু ভাস্কর্যের সামনে থেকে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন এবং এখানে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এবং এর পরপরই সাম্যের শিক্ষক এবং তার যারা সহপাঠী ছিল তাদের 10 থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল থানার মধ্যে প্রবেশ করে এবং পুলিশের সঙ্গে আলোচনায় বসে। এবং সেখান থেকে আসলে তারা বের হয়ে এসে আমাদেরকে জানায় যে ভেতরে যে আলোচনাটি হয়েছে সেটি সন্তোষজনক হয়নি। অর্থাৎ তারা যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 48 ঘন্টার মধ্যে যারা সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে, সেটি কিন্তু এখনো বলবৎ আছে। এবং তারা যে থানা ঘেরাও কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচিটি আপাতত শেষ হয়েছে, যেহেতু তারা ভেতরে পুলিশের সঙ্গে আলোচনা করেছে এবং তারা জানিয়েছে যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী উদ্যান এই পুরো এলাকাটি শাহবাগ থানার আওতায়, তো সেই হিসেবে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন ধরে যেসব ঘটনা ঘটছে এতে শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছেন। তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন এবং তারা অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অতি সত্বর গ্রেফতার করতে হবে। এবং যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে সেটি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সন্দিহান। তারা বলছেন যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে মূলত মূল আসামি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তবে তাদেরকে আসলে জনসম্মুখে আনা হচ্ছে না, তাদেরকে আড়াল করতেই এই 3 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এবং তারা জানিয়েছেন যে যদি এই বিচারের আওতায় অপরাধীদের নিয়ে না আসা হয় তাহলে তাদের যে আন্দোলনটি রয়েছে এটি আরও তীব্র থেকে তীব্রতর হবে। এই ছিল শাহবাগ থানা থেকে আমার কাছে সবশেষ। শাহবাগ বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব এখনো কোনো রাজনৈতিক দল দেয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এছাড়াও রাজনৈতিক দলগুলো যেসব সংস্কারে একমত হয়েছে তা জুনের মধ্যে একত্রিত করে প্রকাশ করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি আরও বলেন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। আলোচনার সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন করিডোর নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়, এই সরকারের দায়িত্ব দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেয়া, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তিনি। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ হবে। বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচিতে হামলার ঘটনায় প্রতিবাদী সমাবেশ করেছে উদীচী শিল্পগোষ্ঠী। শুক্রবার সকালে পল্টনের সত্যেন সেন চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় আরও কয়েকটি প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সমাবেশে বগুড়ায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে হামলা ভাঙচুরের ঘটনার নিন্দা জানান বক্তারা। বলেন 5 আগস্টের পর থেকে একটি কুচক্রী মহল বাংলাদেশের সত্তার উপর আঘাত হানতে এমন কাণ্ড ঘটিয়ে চলছে। এ সময় অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।
বদলাতে হবে, জাতীয় সঙ্গীত মানি না, এগুলো খুবই অপ্রত্যাশিত আমাদের জন্য। জাতীয় সঙ্গীত বাংলার কথা বলে, জাতীয় সঙ্গীতকে তারা রুখে দিলে তারা বাঙালিদের বিরুদ্ধে তারা অস্ত্র তুলছে, এটা হতে পারে না। আমরা বুঝেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, গণমানুষের বিরুদ্ধে কথা বলি, আমাদের লড়াই অব্যাহত থাকবে, জারি থাকবে। জাতীয় সঙ্গীত কিভাবে ভারতের দালালি হতে পারে? যারা জাতীয় সঙ্গীত করে এই প্রশ্নটি আজকে করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষ ঘৃণার সঙ্গে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে 750 জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের তৎপরতা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুশিন রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা। বিজিবি জানায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘড়িয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে 750 জন ভারতীয়কে বিএসএফ অবৈধভাবে পুশিন করাতে পারে বলে গতকাল মধ্যরাতে খবর পায় বিজিবি। বিএসএফ সদস্যরা পুশিনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় নাগরিকদের এনে জড়ো করে। তবে পুশিনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের আগেই সতর্ক করে বিজিবি। এর প্রেক্ষিতে মাইকিং করে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। ফলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় বিএসএফ এর অবৈধ পুশিনের পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন মাদক সহ ভারতীয় পণ্য চোরাচালান না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছেন বিজিবি সদস্যরা। কক্সবাজারের টেকনাফে একক ও যৌথ অভিযানে গত 2.5 মাসে জব্দ করা 46 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। এসব মাদকের মধ্যে রয়েছে 9,05,490 ইয়াবা ও 60 কেজি 225 গ্রাম গাঁজা। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে মাদক ধ্বংসের কার্যক্রম শুরু হয়। কোস্টগার্ড জানিয়েছে, গত 27 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিবি স্টেশন, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন ও শাহপরী সমুদ্র উপকূল থেকে কোস্টগার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে 12টি মাদক বিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রতিরক্ষা মন্ত্রীকে প্রধান করে তুরস্কে প্রতিনিধি দল পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি আলোচনায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তে যুদ্ধবিরতি ইস্যু নিয়ে আবারও তৈরি হয়েছে ধোঁয়াশা। কিয়েভের অভিযোগ, রাশিয়া যুদ্ধবিরতি চায় না, আর এ কারণেই জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই পুতিনের। বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, ইস্তাম্বুল আলোচনায় উপস্থিত হচ্ছে না রুশ প্রেসিডেন্ট। শুক্রবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা রয়েছে দুই দেশের প্রতিনিধিদের, যেখানে জেলেনস্কি চাইছেন দ্রুত 30 দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে। এদিকে বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্য সফরসূচি থেকে ইস্তাম্বুল বাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিবর্তে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তিনি নিজে আলোচনায় না বসা পর্যন্ত যুদ্ধবিরতি ইস্যুতে কোনো সমাধান আসবে না। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।